সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। আজ আমরা ক্লাস 9-এর খুব সুন্দর একটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা ডিসকাস করব, আলোচনা করব। ওকে, তো প্রশ্ন হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। পুরো চ্যাপ্টারটার যে কোষে রেখে অঙ্কগুলো রয়েছে সেগুলো তো আমরা প্র্যাকটিস করবই, কিন্তু তার আগে বাস্তব সংখ্যার বিষয়টা কি এটা একটু ডিটেলসে নিজেদের মধ্যে একটু আলোচনা করি, তারপর চ্যাপ্টার নিয়ে গল্প করা যাবে। ওকে, তো চলো সময় না করে শুরু করছি আজকের বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা। প্রথমত বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা শুরু হয় ন্যাচারাল নাম্বার থেকে। কি থেকে? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কি, বা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলা হয়। ওকে, দেখো আমরা যখন গণনা পদ্ধতি স্টার্ট হয়েছিল তখন গণনা শুরু হয়েছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ইনফিনিটি পর্যন্ত। তো এই যে 1 থেকে নাম্বার শুরু হয়েছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ইনফিনিটি পর্যন্ত ছিল, এই নাম্বারগুলোকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। ওকে, এবারে ন্যাচারাল নাম্বারকে আর একটা নাম্বার বলা হয়, সেটা কি? কাউন্টিং নাম্বার। কি বলা হয়? কাউন্টিং নাম্বার। সাপোজ মনে করো তোমাকে বলা হয়েছে যে তোমার হাতে আঙুল কটা, তো তুমি কি বলবে? হাতে আঙুল হচ্ছে আমার 5টা। কিভাবে বলবে? 1টা 2টো 3টে 4টে 5টা, তাই না? তো গণনা শুরু হচ্ছে 1 থেকে, সেই জন্য ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে কাউন্টিং নাম্বারও বলা হয়। ওকে, আই হোপ ন্যাচারাল নাম্বার বিষয়টা মোটামুটি একটু আধা হলো বোঝা গেছে। ন্যাচারাল নাম্বারের পর যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে হোল নাম্বার। কি বললাম? হোল নাম্বার। হোল নাম্বার, এবারে হোল নাম্বারকে বাংলাতে বলে অখণ্ড সংখ্যা। কি বলা হয়? অখণ্ড সংখ্যা। ন্যাচারাল নাম্বার শুরু হয়েছিল কোথা থেকে? 1 2 থেকে শুরু হয়েছিল, 1 থেকে। হোল নাম্বার শুরু হয় আমাদের 0 থেকে, মানে ন্যাচারাল নাম্বার তার সাথে 0 অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে 0 1 2 3 4 5 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে আমাদের হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাহলে দেখো ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে 1 থেকে আর হোল নাম্বার শুরু হচ্ছে 0 থেকে। তাহলে মুদ্রা বিষয়টা কি? মুদ্রা বিষয় হচ্ছে ন্যাচারাল নাম্বারের সঙ্গে ন্যাচারাল নাম্বার আগে যখনই আমাদের 0 বসে যাচ্ছে তখনই সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? হোল নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, তো চলো হোল নাম্বারের পরে যেটা আছে এগুলো মুছে দিই। সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ইন্টিজার
INTEGER, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। দেখো আমরা যখন কোনো একটা নাম্বার লাইন করছিলাম, এক দুই তিন চার পাঁচ ছয় ইনফিনিটি পর্যন্ত চললো, এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে চললো। এবারে একের বাম দিকে কে আছে? অবভিয়াসলি একের বাম দিকে জিরো রয়েছে, তো এই হচ্ছে জিরো। এবারে জিরো থেকে এখান পর্যন্ত কি, এক থেকে এই দিকটা কি আমাদের ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এই যা জিরোটা অ্যাড হয়ে গেল, এটা কি হয়ে গিয়েছিল আমাদের হোল নাম্বার। কিন্তু প্রশ্ন হচ্ছে জিরোর বাম দিকেও তো কিছু আছে। হ্যাঁ আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে -1, -2, -3, এভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে। তো এই যে জিরো, পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বার, সবগুলোকে একসাথে বলা হয় ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। কি বললাম আরেকবার শুনো। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়েছিল, ঠিক, মানে শুধু পজিটিভ নাম্বার গুলো ছিল। ওকে, এরপর হোল নাম্বার জিরো থেকে শুরু হলো, 0 1 2। আর ইন্টিজার কি, 0 1 2 এগুলো তো থাকবে, এগুলোর সাথে সাথে এই পুরো নেগেটিভ নাম্বার গুলো অ্যাড হয়ে গেল, তখন সেগুলো কি হয়ে গেল ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। বলো এখান পর্যন্ত কি তোমাদের বোঝা গেছে? তাহলে ইন্টিজার কোনগুলো? মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -100, -50, -3, -2, -1, 0 1 2 3 4 5 এভাবে চলে যেতে ইনফিনিটি পর্যন্ত। ওকে, তো এই হচ্ছে আমাদের ইন্টিজার। এবারে দেখো ইন্টিজারের কয়েকটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, বা প্রশ্নের আনসার করতে গেলে সেগুলো খুবই কাজে লাগবে। সেগুলো কি? যেমন ইন্টিজারকে তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 থেকে ইনফিনিটি পর্যন্ত থাকবে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার, ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। ওকে, পজিটিভ ইন্টিজার না হয় বোঝা গেল। এরপর নেগেটিভ ইন্টিজার কোনগুলো? -1 -2 -3 এইভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত যে ইন্টিজার গুলো থাকবে, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো। ওকে, বুঝলাম। আর জিরো এমন একটা সংখ্যা, এটা না তো পজিটিভ আর না তো নেগেটিভ। কি বললাম? জিরো না পজিটিভ ইন্টিজারের মধ্যে আছে আর না নেগেটিভ ইন্টিজারের মধ্যে আছে। তাহলে এখানটায় যদি তোমাদের বোঝা হয়ে থাকে, আমার কয়েকটা প্রশ্ন আছে, তোমার সাথে একটু ডিসকাস করে নিই। যেমন পরীক্ষার হলে ধরো 4টে অপশন দেওয়া রয়েছে, আর বলা রয়েছে নন নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজার, ইন্টিজার কোনগুলো? নন নেগেটিভ ইন্টিজার কোনগুলো? সিম্পলি যেগুলো নেগেটিভ ইন্টিজার নয় সেগুলো। নন নেগেটিভ ইন্টিজার মানে
ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয় কোনগুলো। এবার তোমার হয়তো মাথায় আসবে যে ঋণাত্মক ইন্টিজার নয় কোনগুলো, সেগুলো তো 1 2 3 4 5। হ্যাঁ ঠিক, কিন্তু তার সাথে জিরোটাও অ্যাড হবে। তাহলে নন নেগেটিভ ইন্টিজার কোনগুলো? নন নেগেটিভ ইন্টিজার হচ্ছে 0 1 2 3 4 5, এইভাবে ইনফিনিটি পর্যন্ত থাকবে নন নেগেটিভ ইন্টিজার। ওকে, এখান পর্যন্ত আই হোপ ক্যামেরা দেখা যাচ্ছে আর তোমরা বুঝতেও পারছো। চলো এরপর আমরা সাপোজ কোনো জায়গায় এক্সাম্পল দিতে বলেছে যে নন পজিটিভ ইন্টিজার কোনগুলো, নন পজিটিভ ইন্টিজার কোনগুলো। নন পজিটিভ ইন্টিজার -1 -2 থেকে তো হবেই, কিন্তু তার সাথে জিরোটা থাকবে। তাহলে কি হবে? 0 হবে, -1 হবে, -2 হবে, -3 হবে, এইভাবে চলতে চলতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলবে। ওকে, তাহলে এই কয়েকটা কথা আই হোপ তোমাদের প্রত্যেকে মনে থাকবে। যদি কোনো জায়গায় ডাউট থাকে, কনফিউশন থাকে, তাহলে কি করবে? কমেন্ট সেকশন তো রয়েছে, কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, তো এই গেল আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নন নেগেটিভ ইন্টিজার আর হচ্ছে নন পজিটিভ ইন্টিজার। এগুলো কি? এগুলো একটু নিজের মাথার মধ্যে, সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে একটু ঢুকিয়ে রাখতে হবে। ওকে, কারণ পরীক্ষার হলে এইগুলো থেকেই প্রশ্ন আসতে পারে 1 2 নম্বরে। ওকে, তো চলো পূর্ণ সংখ্যা হয়ে গেছে। পূর্ণ সংখ্যার পর একটা কথা বিচার করে বলো, আমরা কোন একটা নাম্বার লাইন অঙ্কন করে নিই এক্ষুনি, 1 মিনিট। দেখো এই হচ্ছে আমাদের নাম্বার লাইন। এখানে আমাদের 0 আছে, এখানে আমাদের 1 আছে, এখানে আমাদের 2 আছে, এইভাবে চলতে থাকছে ডান দিকে। আর বাম দিকে এখানে আমাদের -1 আছে, এখানে আমাদের -2 আছে। আচ্ছা, এদিকে চলতে চলতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলবে। এবার একটা ব্যাপার হচ্ছে, একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, 0 আর 1। জিরোটা কি? এটাও একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। বেশ, 1টা কি? 1টাও আমাদের একটা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। 2টা, ওটাও একটা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। -1 সেটাও একটা পূর্ণ সংখ্যা, -2 সেটাও একটা পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে কোশ্চেন আনসার সলভ করতে গিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে। প্রবলেমটা কি? যে 0 আর 1, অথবা 1 বা 2, অথবা 2 বা 3, অথবা 0 বা -1, -1 বা -2, এদের মাঝেও কি কোনো নাম্বার আছে, কোনো সংখ্যা আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, সংখ্যা রয়েছে। কি উত্তর? হ্যাঁ, সংখ্যা আছে। আর এখান থেকেই আমরা যে বিষয়টা জানতে পারি সেটা হচ্ছে, যেমন ধরো এখান থেকেই ডেসিমেল সংখ্যার উদ্ভব হয়েছে বা ভগ্নাংশের উদ্ভব হয়েছে। কার উদ্ভব হয়েছে? ডেসিমেল বা ভগ্নাংশ। ঠিক আছে, এবারে সাপোজ মনে করো 0 আর 1, এর মাঝে আমরা 1 2 বলতে পারি। হ্যাঁ ঠিক, আবার 1 2 আর 1 এর মাঝেও একটা সংখ্যা পাবো, আবার তাদের মাঝে একটা সংখ্যা, আবার তাদের মধ্যেও একটা সংখ্যা পাবো, আবার তাদের মাঝে একটা সংখ্যা পাবো। এইভাবে প্রতিটা পয়েন্টে অনগিনিত অসংখ্য নাম্বার পাবো আমরা। ঠিক আছে, তো এইভাবে ইন্টিজার এর পর
আমরা যেই নাম্বারগুলো পাই সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ দুটো ইন্টিজারের মধ্যে মধ্যবর্তী সংখ্যা পাওয়া গেল কি ভগ্নাংশের সংখ্যা পাওয়া গেল। এবার প্রশ্ন হচ্ছে এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলো ডিসকাস করার জন্য আমাদেরকে যে বিষয়টা ধ্যান দিতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, মানে রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার। কি বললাম? রেশনাল নাম্বার, RATION, রেশনাল AL, রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার। আর 2 নম্বরটা কি ভগ্নাংশ বিষয় ডিসকাস করতে গেলে সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার, IRRATIONAL, ইরেশনাল নাম্বার। ওকে, রেশনাল নাম্বারের বাংলা কি? মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। আর ইরেশনাল নাম্বার বাংলা কি? অমূলদ। ওকে, তো এবার ব্যাপার হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কাকে বলে? কি বললাম? রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কাকে বলে? দেখো, যখনই কোনো সংখ্যাকে p/q আকারে লেখা যাবে যেখানে q নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? রেশনাল নাম্বার বলবো। কি বলবো? রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বলবো। চলো একটু এক্সাম্পল নিয়ে একটু গল্প করতে করতে পুরো বিষয়টা ভালো করে বোঝা যাক। সাপোজ মনে করো 1/2, কি বললাম? 1/2, এই সংখ্যাটাকে কি p/q আকারে লেখা যায়? হ্যাঁ যায়। দেখো 1/2 কে আমরা তো p বলতে, যেমন একটা হচ্ছে আমাদের p আর 2টা হচ্ছে q। তাহলে 1/2 এই সংখ্যাটার অবস্থান কোথায়? 1/2 সংখ্যাটার অবস্থান হচ্ছে 0 আর 1, এদের দুজনের মধ্যবর্তী স্থানে অবস্থান হচ্ছে হাফ। তাহলে এই যে 1/2 এই সংখ্যাটাকে p/q আকারে লেখা যাচ্ছে, তাই এটা হলো আমাদের রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। বলো এই জায়গাটুকু তোমাদের কি বোঝা গেছে? যদি বোঝা যায় তারপর অধিক ডিসকাসে যাব। ওকে, সাপোজ মনে করো একটা সংখ্যা রয়েছে 20/3। এই 20/3 এই সংখ্যাটাকে কি p/q আকারে লেখা যায়? হ্যাঁ, p/q আকারে লেখা যায়, কারণ 20টা হবে আমাদের p আর 3টা হবে আমাদের q। তাহলে 20/3 এটাও কি? এটাও আমাদের মূলদ সংখ্যা। এবারে আরেকটা বিষয় আমাদের ধ্যান দিয়ে রাখতে হবে, মূলদ সংখ্যা হতে গেলে একটা শর্ত হচ্ছে p/q আকারে লেখা, কিন্তু আর একটা শর্ত রয়েছে। কি শর্ত? আবৃত দশমিক সংখ্যা হলেও হবে। কি বললাম? আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা সেই বিষয়টা কি, তাই না? চলো সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। তার জন্য এখানটা একটু মুছে নিই। এবার দেখো আবৃত পুরো বিষয়টা কি। সাপোজ মনে করো কোন জায়গায় লেখা আছে 1/3। 1/3 এই সংখ্যাটা
রেশনাল নাম্বার? হ্যাঁ, 1 3 সংখ্যাটা আমাদের রেশনাল নাম্বার। তো কেন? নর্মালি আমরা চোখ কান বন্ধ করে দেখতে পাচ্ছি কি 1 3 কে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো। সেই জন্য আর একটা রিজন আছে, সেটা কি, ধরো 1 3 কে যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে, দশমিকের জন্য 0, 3 1 কে 3, 3 3 কে 9, 1 হবে, ফের দশমিকের জন্য 0, আবার ভাগ করলে 3, আবার 9 হবে। তাহলে এইভাবে পয়েন্ট ফ্র্যাকশনের পর 0.333333 অসংখ্য টাইম চলতেই থাকবে, তাই না? তো রেশনাল নাম্বার হলে আর একটা জিনিস মনে রাখতে হবে, যে সেটা আমি এখানে লিখে দিচ্ছি পয়েন্টের আকারে, ঠিক আছে? 1 নম্বর শর্ত কি, পি বাই কিউ আকারে হতে হবে, ওকে। আর 2 নম্বর হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? প্রথমত পি বাই কিউ এই শর্তটা পূরণ করবে, অথবা কোনো কোনো জায়গায় আবৃত দশমিক ভগ্নাংশ হলেও সেটাকে আমরা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বলবো। এবার তোমার হয়তো মনে প্রশ্ন আসছে যে দাদা 5 সংখ্যা 5 এটাকে কি আমরা রেশনাল নাম্বার বলতে পারি? হ্যাঁ, 5 কে আমরা রেশনাল নাম্বার বলতে পারি। কেন? 5 মানে কি, 5 বাই 1, তাহলে 5 বাই 1 মানে সেটাকে আমরা কি পি বাই কিউ আকারে লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি। দেখো এই শর্তটা পূরণ করে নিচ্ছে, তাহলে যে কোনো একটা শর্ত পূরণ করলেই হবে। দুটো শর্ত লিখেছি, তার মধ্যে যে কোনো একটা শর্ত পূরণ করলেই হবে, ওকে। তাহলে এই হলো আমাদের রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা যত হিস্ট্রি গল্প আলোচনা, ওকে। তো এবারে ইরেশনাল নাম্বার আলোচনা করব। ইরেশনাল নাম্বার সিম্পলি বলে দিই যে পি বাই কিউ আকারে লেখা যাবে না। প্রথমত কি, যেই সংখ্যাগুলোকে 1 নম্বর পি বাই কিউ আকারে লেখা যাবে না, কি বললাম, পি বাই কিউ আকারে লেখা যাবে না, সেগুলো কি ইরেশনাল নাম্বার হয়ে যাবে প্রথমত। আর 2 নম্বর, রেশনাল নাম্বারের বেলায় কি ছিল, আবৃত দশমিক ভগ্নাংশ। এখানে আবৃত জায়গায় এটা একটু মুছে দেবো, মুছে দিয়ে লিখে দেবো অনাবৃত, অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে ইরেশনাল, এবার তোমাদের হয়তো মনে প্রশ্ন যে দাদা অনাবৃত দশমিক সংখ্যার একটা উদাহরণ দাও। সাপোজ মনে করো 1.10, বেশ 100, বেশ 1000, বেশ 10000, তারপর 1000000 এইভাবে চলতে থাকলো, ঠিক আছে? দেখো এই যে সংখ্যাটা 1.10, তারপর 1, তারপর 0 আবৃত হতে যাচ্ছিল, কিন্তু ফের 0 চলে আসছে, তারপর 1, তারপর দেখো রিপিট হচ্ছে না, তাহলে এটা কি বলবো, অনাবৃত দশমিক ভগ্নাংশ। তো এই টাইপের অনাবৃত দশমিক ভগ্নাংশ গুলো কি হয়, ইরেশনাল নাম্বার হয়। কি হয়, ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হওয়ার জন্য আরেকটা শর্ত রয়েছে। কি শর্ত, পি বাই কিউ আকারে হবে না। কি বললাম, পি বাই কিউ আকারে হবে না। উদাহরণের কথা যদি বলি, √5 কি,
একটা ইরেশনাল নাম্বার। আবার √4 এটা কি? অবভিয়াসলি √4 মানে হচ্ছে 2। 2 কি? 2 কে আমরা 2/1 লিখতে পারি, তাহলে এই 2টা হয়ে যাবে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা আবার দেখো √6 এটাও কি হয়ে যাবে? ইরেশনাল নাম্বার। তাহলে যত রকম রুট রয়েছে সেটা ক্যালকুলেশন করে শেষে দেখি যে √7 অথবা √8, √9, √9 মানে তো 3, এটা হচ্ছে আমাদের রেশনাল নাম্বারের মধ্যে পড়বে, ইরেশনাল নাম্বারের মধ্যে পড়বে না। ওকে, আই হোপ রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা আর ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা পুরো বিষয়টা তোমরা অল্প একটু হলেও বুঝতে পেরেছো। ওকে, চলো আগে বাড়াই। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে বাস্তব সংখ্যা পুরো বিষয়টা শিখলাম, এটাকে একটু সামারি করব। বাস্তব সংখ্যা সামারি করে নেব। যেমন প্রথমে একটা গোলা দিলাম, এখানে এর মধ্যে কি আছে? ন্যাচারাল নাম্বার আছে। কি আছে? ন্যাচারাল নাম্বার। বেশ বোঝা গেল ন্যাচারাল নাম্বার আছে। তারপর ন্যাচারাল নাম্বার সঙ্গে যখন 0 অ্যাড হয়ে যাচ্ছে, এই বক্স করে দিলাম, এটা কি হয়ে গেল? হোল নাম্বার। কি হয়ে গেল? হোল নাম্বার। তারপর আর একটা ট্রায়াঙ্গেল করে দেবো। ওকে, ট্রায়াঙ্গেল করে দিলাম। তো ট্রায়াঙ্গেল করে দেওয়ার পর এটা কি পেলাম আমরা? ইন্টিজার। ইন্টিজার। ওকে, এবারে ইন্টিজারের পর কারা আসছে? রেশনাল নাম্বার। আর কারা আসছে? ইরেশনাল নাম্বার। ওকে, যেমন ধরো ন্যাচারাল নাম্বার আমরা 1, 2, 3, 4, 5 এখানে एग्जांपल দিলাম। হোল নাম্বারের মধ্যে ন্যাচারাল নাম্বার গুলো থাকবে, তার সাথে চলে আসবে 0। আচ্ছা, 0 হোল নাম্বার হয়ে গেল। এরপর আমাদের -1, -2, -3, -4, -5 এইসব নাম্বার গুলো, আর 0 আর 1, 2, 3, 4 এগুলো হচ্ছে ইন্টিজারের মধ্যে পড়লো। ওকে, এরপর আলাদা করে দুটো নাম্বারের মাঝে যে ফ্র্যাকশন আছে, ভগ্নাংশ আছে, সেটাকে তো আমরা দুটো ভাগে ভাগ করে তোমাদের দেখিয়ে দিলাম, রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। এরপর দেখো সিলেবাসে আমাদের যেটা রয়েছে সেটা আমাদের জানতে হবে। মূলদ আর অমূলদ সেটা তো আমরা জানলাম। আর কি রয়েছে? হ্যাঁ, প্রাইম নাম্বার, এই বিষয়টা জানতে হবে। তো চলো, প্রাইম আর কম্পোজিট নাম্বার, জোড় আর বিজোড় সংখ্যা কাকে বলে এই বিষয়টা আমরা একটু জেনে নিই। জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, দেখো প্রথমে আমরা বিজোড় সংখ্যা বা প্রাইম নাম্বার। ওকে, বিজোড় সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে? ওকে, তো চলো শুরু করা যাক। ধ্যান দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, একবার বুঝলেই যেন সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দেখো, বিজোড় সংখ্যা যেই সংখ্যাটাকে ভাঙলে, বিশ্লেষণ করলে মাত্র দুটো উৎপাদক পাওয়া যায়।
আর একবার বলবো, বলছি শোনো। যে সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে, কি করলে, উৎপাদকে বিশ্লেষণ করলে মাত্র দুটো ফ্যাক্টর বা দুটো উৎপাদক পাওয়া যায়, তাকে বলবো বিজোড় সংখ্যা। কি বলবো? বিজোড় সংখ্যা বলবো। উদাহরণ, সাপোজ মনে করো 2, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো? 2 গুণিত 1। আবার 5, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো? 5 গুণিত 1। আবার মনে করো 7, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো? 7 গুণিত 1। আবার যদি আমরা 11, এটাকে উৎপাদক বিশ্লেষণ করি কি পাবো? 11 গুণিত 1। তাহলে এখানে দেখো দুটো করে প্রত্যেকের উৎপাদক পাওয়া গেছে, যেমন 2 এর 2 আর 1, 5 এর 5 আর 1, 7 এর 7 আর 1, আর 11 আর 1। তাহলে এগুলো প্রত্যেকটাই হবে আমাদের প্রাইম নাম্বার। কি হবে? প্রাইম নাম্বার বা বিজোড় সংখ্যা। ওকে, বোঝাতে কি পারলাম? যদি এখান পর্যন্ত বুঝতে পেরে যাও, বাকিটা বুঝতে প্রবলেমই হবে না। যেমন বিজোড়ের পর যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা বা কম্পোজিট নাম্বার, COMPOSITE, কম্পোজিট নাম্বার। ওকে, চলো একটু দেখে নিই ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা কম্পোজিট নাম্বারটা। তার আগে বলো, বিজোড় সংখ্যাটা কি তোমরা বুঝতে পেরেছো? যদি বিজোড় সংখ্যাটা বুঝে যাও তাহলে কম্পোজিট সংখ্যা বিলিভ মি তোমরা বুঝে গেছো অলরেডি। সেটা কি? এখানে ফ্যাক্টর বা উৎপাদকে বিশ্লেষণ করলে কটা হতে হবে? দুটো হতে হবে। আর এখানে 2 এর বেশি হবে ফ্যাক্টর। কি হবে? 2 এর বেশি হবে ফ্যাক্টর। যেমন উদাহরণ কি? যেমন মনে করো 4, 4 কে আমরা কিভাবে করতে পারি? 4 কে আমরা 2 গুণিতক 2 গুণিতক 1, কটা ফ্যাক্টর? একটা, দুটো, তিনটে ফ্যাক্টর পেয়েছি। আবার মনে করো 6, 6 কে আমরা যদি ভাঙি কি পাবো? 2 গুণিতক 3 গুণিতক 1, তাই না? আবার মনে করো 8, 8 কে যদি ভাঙি কি পাবো? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 1, কটা? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 একে 8। তাহলে দেখো প্রতিটা ক্ষেত্রে 2 এর বেশি ফ্যাক্টর পাচ্ছি জোড় সংখ্যার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জোড় সংখ্যার ক্ষেত্রে। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে 2 এর বেশি ফ্যাক্টর থাকবে। আর বিজোড় সংখ্যা বা প্রাইম নাম্বারের ক্ষেত্রে কি থাকবে? একটা ফ্যাক্টর হবে 1 আর একটা ফ্যাক্টর হবে সে নিজে। কি হবে? একটা ফ্যাক্টর হবে 1 আর একটা ফ্যাক্টর হবে সে নিজে। উদাহরণ কি? 2, 3, তিনটা লেখা হয়, যেমন 3 কে যদি আমরা ভাঙি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 3 3 গুণিতক 1, একটা ফ্যাক্টর হচ্ছে 1 আর একটা ফ্যাক্টর হচ্ছে 3। তাহলে মনে রাখতে হবে বিজোড় সংখ্যা বা প্রাইম নাম্বারের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর পাওয়া যাবে। কটা ফ্যাক্টর? অনলি দুটো ফ্যাক্টর বা উৎপাদকে বিশ্লেষণ করলে দুটো উৎপাদকে ভাঙা যাবে। একটা সে নিজে হবে আর একটা হবে 1। ওকে, আর জোড় সংখ্যার ক্ষেত্রে তো অধিক বেশি থাকবে ফ্যাক্টর, 2 এর বেশি থাকবে। ওকে, আই হোপ প্রত্যেকের বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যাটা বোঝা গেছে। এটা যদি বোঝা যায় এরপর আমরা কোন গল্প করব? যুগ্ম আর অযুগ্ম
ইভেন আর অড নাম্বার একটু আলোচনা করে নিই, তারপর আমরা যে তোমাদের টেক্সট বইটায় যে কোশ্চেন গুলো আছে সেগুলো ডিসকাস করার চেষ্টা করব। ওকে, প্রথমে আমরা ইভেন নাম্বার কি বললাম, ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে যুগ্ম সংখ্যা। আর কি যুগ্ম সংখ্যার পর অযুগ্ম সংখ্যা, ও যুগ্ম সংখ্যা বা অড নাম্বার। ওকে, তো প্রশ্ন হচ্ছে ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা কাকে বলে? যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার আর অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা কাকে বলে? দেখো, ছোটবেলা থেকে আমরা খুব সহজে এই জিনিসটা শিখেছি। যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেটাকে কি বলে? যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেটাই যুগ্ম, আর যেটা 2 দ্বারা বিভাজ্য নয় সেটা কি হয়ে যাবে? অযুগ্ম। যেমন উদাহরণ কি? উদাহরণ বলো 2 কে 2 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ যায়। তাহলে 2টা কি হয়ে যাবে? যুগ্ম সংখ্যা। আবার 4 কে কি 2 দ্বারা ভাগ করা যায়? নিজের একটু বিচার বিশ্লেষণ করে দেখো। হ্যাঁ যায়। তাহলে 4টা কি হয়ে যাবে? যুগ্ম সংখ্যা। আবার 6 কে কি 2 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ যায়। তাহলে 6টা কি হয়ে যাবে? যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার। এবারে এই যে যুগ্ম সংখ্যা, এদের একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা আমি তোমাদের লিখে দিচ্ছি। সেই ফরম্যাটটা হচ্ছে 2n। কি বললাম? 2n। এই 2 এর জায়গায় 2টা 2 থাকবে, n এর জায়গায় তুমি 1 লেখো, যেমন 2 গুণিতক 1 সমান 2, এটা একটা যুগ্ম সংখ্যা। আবার তুমি n এর জায়গায় 2 লেখো, 2 গুণিতক 2 সমান 4, এটা কি? ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা। আবার n এর জায়গায় তুমি 2 গুণিতক 3 লেখো, 6ও একটা যুগ্ম সংখ্যা। আবার 2 এর n এর জায়গায় তুমি 4 লেখো, 4 দুগুণে 8 হচ্ছে একটা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা। ওকে, তো এর ফরম্যাটটা কি? 2n। আর অযুগ্ম সংখ্যা যেগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। এবার একটু নিজেদের সেন্স লাগাও, একটু নিজেদের বুদ্ধি লাগাও। বুদ্ধি লেগে নিজের একটু ভেবে দেখো। কি ভেবে দেখবে? যে একটা কথা বিচার করে দেখো, সংখ্যা যেগুলো 2 দ্বারা বিভাজ্য, জাস্ট তার পরের সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে? কোনোদিন হবে না। যেমন ধরো 2 সংখ্যাটা কি পেয়েছিলাম? যুগ্ম সংখ্যা, কারণ 2 কে 2 দ্বারা ভাগ করা যায়। জাস্ট 2 এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই 3, 3টা কি? অযুগ্ম সংখ্যা, কারণ এই 3 কে 2 দ্বারা ভাগ করা যায় না। আচ্ছা, 4 বলেছিলাম এখানে, 4 এর সাথে যদি 1 যোগ করে দিই 5 হয়ে যাবে। 5টা কি? অযুগ্ম সংখ্যা, কারণ 5 কে 2 দ্বারা ভাগ করা যায় না। আবার এখানে 6 বলেছিলাম, 6 এর জায়গায় আমরা 7 লিখে দিচ্ছি, জাস্ট 1 বাড়িয়ে দিচ্ছি। 7 কে কি 2 দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে 7 কি? একটা অযুগ্ম সংখ্যা। তাহলে একটা কথা বলি, অযুগ্ম সংখ্যার ফরম্যাটটা কি হবে? 2n প্লাস 1। কি হবে? 2n প্লাস 1 অযুগ্ম সংখ্যার ফরম্যাট। এই n এর জায়গায় তুমি n ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 যা কুছ অ্যাপ্লাই করে দেখো, অযুগ্ম সংখ্যায় পাওয়া যাবে। আর এখানেও n এর জায়গায় তুমি
যে কোনো সংখ্যা অ্যাপ্লাই করে দেখো, সেটা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যায় পাওয়া যাবে। বোঝাতে কি পারলাম? আই হোপ বুঝতে পেরেছো। যদি এটা বুঝে যাও তাহলে আমি এখানে একটা স্টার মার্ক করে একটা লিখে রাখবো। 2 এমন একটা সংখ্যা, কি বললাম? 2 এমন একটা সংখ্যা যেটা যুগ্ম সংখ্যাও বটে, যুগ্ম সংখ্যার মধ্যেও পড়ে, আবার কি প্রাইম নাম্বার বা বিজোড় সংখ্যার মধ্যেও পড়ে, বিজোড় সংখ্যার মধ্যে পড়ে। 2 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা যুগ্ম সংখ্যা মানে ইভেন নাম্বার আর বিজোড় সংখ্যা বা প্রাইম নাম্বার পড়ে। তোমরা যখন নাম্বার ডিভিশন করবে, যুগ্ম অযুগ্ম করলে দেখলে 2টা কোন কার মধ্যে পড়েছে? যুগ্ম সংখ্যার মধ্যে পড়েছে। আচ্ছা, এরপর প্রাইম নাম্বার কম্পোজিট নাম্বার ডিভিশন করলে, হ্যাঁ ঠিক, প্রাইম নাম্বার মানে বিজোড় সংখ্যা, কম্পোজিট নাম্বার মানে জোড় সংখ্যা। ডিভিশনটা করে চেক করবে যে এমন কোন ইভেন নাম্বার নেই যেটা কি জোড় সংখ্যার মধ্যে পড়েছে। এখানে একমাত্র 2 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা যুগ্ম সংখ্যা আর বিজোড় এই দুটো ভাগের মধ্যে পড়ে। ওকে, আই হোপ এখানটা প্রত্যেকের বোঝা গেল। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, এখানে দেখো বইয়ে একটা খুব সুন্দর টার্মিনোলজি আমাদের শিখিয়েছে। কো প্রাইম বিষয়টা কি? কো প্রাইম, ঠিক আছে, কো প্রাইম বিষয়টা কি এটা একটু তোমাদের সাথে ডিসকাস করা দরকার আছে। কো প্রাইম, ঠিক আছে, তাহলে চলো কো প্রাইম ডিসকাস করে নিই। কো প্রাইম মানেই হচ্ছে যখন কোনো সংখ্যা দুটো পরস্পরের সঙ্গে মৌলিক হয়। সাপোজ মনে করো, উদাহরণ দিয়ে একটু বোঝাই, 5 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? অবশ্যই তোমরা চোখ কান বন্ধ করে বলতে পারো দাদা 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। মানে আচ্ছা, 7 কি? 7ও একটা মৌলিক সংখ্যা বা বিজোড় সংখ্যা। তাহলে যে 5 আর 7 এই দুটোর মধ্যে কোনো কি কমন ফ্যাক্টর আছে? না। তাহলে 5 আর 7 এই দুটোর উৎপাদক বা কমন ফ্যাক্টর যখন 1 হবে, তখন দুটো সংখ্যাকে পরস্পরের ক্রো প্রাইম বলা হবে। কি বলা হবে? ক্রো প্রাইম বলা হবে। সাপোজ মনে করো 7 আর 9 এই দুটো সংখ্যা, এদের দুজনের মধ্যে এই 7 আর 9 কে যদি আমরা ভাঙি, যে উৎপাদক পাবো তাদের মধ্যে কমন উৎপাদক একমাত্র 1 হবে, একমাত্র, অনলি 1 হবে। কি হবে? অনলি 1 হবে। তাহলে 7 আর 9 এই দুটো কি পরস্পর কো প্রাইম বা পারস্পরিক মৌলিক সংখ্যা। ওকে, তাহলে উৎপাদক 1 শুধুমাত্র একই হবে,
এর বেশি কোনো উৎপাদক একে অপরের মধ্যে থাকবে না। সাপোজ মনে করো 11 আর 13, কি বললাম 11 আর 13, এই দুটো সংখ্যার মধ্যে কমন ফ্যাক্টর কত? অবভিয়াসলি 1। তাহলে যে সংখ্যা দুটো পরস্পরের উৎপাদক শুধুমাত্র 1 হবে, 1 ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর থাকবে না, সেটাকে আমরা কি বলবো? মৌলিক কোপ্রাইম বা পারস্পরিক মৌলিক। ওকে, আই হোপ এটা প্রত্যেকে বোঝা গেছে। আরেকটা বিষয় যেটা তোমাদের সাথে ডিসকাস, আই হোপ এটা বোঝা গেছে, এটা আমি মুছে দিলাম। সমতুল্য ভগ্নাংশ বিষয়টা কি তোমাদের সাথে একটু ডিসকাস করে দিই। সমতুল্য ভগ্নাংশ, ওকে, এটা তোমাদের জানা খুব দরকার, সেজন্য ডিসকাস করে দিই রাখি। সমতুল্য ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ উদাহরণ নিয়ে বোঝালে তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। সাপোজ মনে করো একটা সংখ্যা লেখা রয়েছে 2/5, ঠিক আছে, আর একটা সংখ্যা লেখা রয়েছে 6/15, ঠিক আছে। এই দুটো ভগ্নাংশ কি পরস্পরের সমতুল্য ভগ্নাংশ বলা চলে? চলে বা কেন? দেখো, প্রথমত 2/5 আর 6/15 এই দুটোর ভ্যালু যখন ইকুয়াল হয়ে যাবে, কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে, তখন পরস্পরকে সমতুল্য ভগ্নাংশ বলবো। সাপোজ মনে করো 6/15, যদি আমি একটু কাটাকাটি করি, 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6 আর 3 5 15, দেখো আলটিমেট 2/5 বেরিয়ে আসলো। আর এটাও কত? 2/5ই রয়েছে। তাহলে 6/15 মানে কি 2/5, তার মানে 2/5 ইকুয়াল টু 6/15 বলতে পারি। তাহলে এরা দুজন পরস্পরের সমতুল্য ভগ্নাংশ। ওকে, আরেকটা এক্সাম্পল দিই, তাড়াতাড়ি বুঝে যাবে, আরো ভালো করে বুঝে যাবে। সাপোজ মনে করো 8/10, কি বললাম? 8/10, আর আরেকটা জায়গায় লেখা রয়েছে 4/5। এই দুটো 8/10, 4/5, এই দুটো পরস্পরের কি সমতুল্য ভগ্নাংশ? চল ডিসকাস করে দেখে নি। যেমন ধরো 8 কে যদি 2 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 10 কে যদি 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, তো 4/5 পেলাম। কি পেলাম? 4/5। তার মানে হ্যাঁ, 8/10 সমান 4/5 পাচ্ছি। তার মানে এই দুটো ভগ্নাংশ পরস্পরের সমতুল্য ভগ্নাংশ। ওকে, আই হোপ প্রত্যেকের এই যে সমতুল্য ভগ্নাংশ বিষয়টা ডিসকাস করলাম, আলোচনা করলাম, তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কমেন্ট বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি তোমরা একটাই কাজ করবে, কমেন্টে তোমরা জানাবে। এতক্ষণ পর্যন্ত যেসব বিষয়গুলো ডিসকাস হলো, আলোচনা হলো, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ, প্রতিটা জায়গা বুঝতে পেরেছো। এরপর কোষে দেখি 1-এর দাগের 1, কোষে দেখি 1.1 এর প্রতিটা অঙ্ক এই ভিডিওটি আমরা ডিসকাস করে নেব, বাকি গল্প করব নেক্সট ভিডিওতে। কিন্তু আজকে আমরা কোষে দেখি 1.1 সমস্ত অঙ্কগুলো ডিসকাস করি। ওকে, তো চলো সময় নষ্ট না করে আজকে কোষে দেখি 1.1 শুরু করি, কিন্তু এটা একটু মুছে নিই। সো এরপর আমরা কোষে দেখি 1.1 এর
একের দাগের অঙ্কটা রয়েছে। কোশ্চেন আছে দেখো, মূলদ সংখ্যা কাকে বলে? লিখে দিই, বসে দেখি। 1.1। ওকে, 1 নম্বর কোশ্চেনটা কি আছে? মূলদ সংখ্যা কাকে বলে? ওকে, তো মূলদ সংখ্যাটা অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি, তাই তো। মূলদ সংখ্যা তাকেই বলবো যেই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে লেখা যাবে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 হবে। ওকে, সেই সংখ্যাটাকে মূলদ সংখ্যা বলি। ওকে, এবার 4টি মূলদ সংখ্যার উদাহরণ দিতে বলেছে, পি বাই কিউ আকারে লেখা যাবে। সাপোজ মনে করো 3/20, অথবা 5/7, অথবা 2, অথবা 8। ঠিক আছে, 3/20 এটাকেও পি বাই কিউ আকারে লেখা যায়, 5/7 এটাকেও লেখা যায়, 2 আর 8 এটা হলো। এই 4টে এক্সাম্পল দিয়ে দিলাম। আই হোপ মূলদ সংখ্যা কাকে বলে তোমরা অলরেডি জেনে গেছো, বুঝে গেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবার দেখো একটা কোশ্চেন দিয়েছে, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে একটু মন দিয়ে পড়লে বুঝবো, যে 0 কি একটি মূলদ সংখ্যা? 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করি। প্রশ্ন, 0 কি একটা মূলদ সংখ্যা? চলো এটা মুছে নিই। দেখো 0 একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে এই একটু আগে আমরা বললাম যে 0 যদি একটা মূলদ সংখ্যা হয়, তাহলে এটাকে তো পি বাই কিউ আকারে লেখা যায়। হ্যাঁ ঠিক, পি বাই কিউ আকারে লেখা যায়। তাহলে চলো এটাকে পি বাই কিউ আকারে লিখে দেখো, কোশ্চেনে বলে দিয়েছে। দেখো 0কে আমরা যদি পি বাই কিউ আকারে লিখি, 0/1 লিখতে পারবো। হ্যাঁ, যেখানে প্যাকেটে লিখে দেবো, যেখানে পি ইকুয়াল টু 0 আর কি ইকুয়াল টু 1। 0/1 মানে কি বলো? 0/1 মানে 0, কিন্তু আমরা কোনটা লিখতে পারি না? আমরা সামথিং বাই 1/0 এটা লিখতে পারি না, কিন্তু এটা তো লিখতেই পারি। 0/1 মানে 0 হয়। ওকে, তো আই হোপ 2 এর দাগের কোশ্চেনটা তোমরা প্রত্যেকে করতে পেরেছো। এরপর 3 এর দাগের কোশ্চেন গুলো রয়েছে, কি রয়েছে, যে নিচের মূলদ সংখ্যাগুলি সরল রেখায় স্থাপন করি। চলো ফটাফট করে মুছে নিই। দেখো এই 3 থেকে দাগ নম্বর দিলাম, এই হচ্ছে আমাদের সরল রেখা অঙ্কন করলাম। ওকে, এরপর দেখো এই হচ্ছে আমাদের 0। 1 নম্বরটা কি আছে, 7 পর্যন্ত দেখাতে হবে সরল রেখায়। ঠিক আছে, তাহলে এটা যদি 0 হয়, এখানে 1 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানে 4 হবে, এখানে 5 হবে, এখানে 6 হবে, এখানে 7 হবে, এখানে 8 হবে, এইভাবে চলতে থাকবে। কি বলেছে, 7 মূল সংখ্যাগুলি সরলরেখা স্থাপন করি। তাহলে এই আমাদের 7 হয়ে গেল। ওকে বেশ, তারপর -4 মানে -4 বলতে ব্যাকে আসবে, এই -1, -2, -3, আর এই -4, আর এই -5, -6। তাহলে এখানটা ডট করে দিলাম, এটা হচ্ছে -4 2 একটা, আর এই 7 এটাকে একটু ডট করে দিলাম, এখানটা হচ্ছে 7। নেক্সট কি বলেছে, 3 এর 5। দেখো 3 এর 5 এটা আমাদের দেখাতে হবে।
তাহলে চলো এটা দেখাতে গেলে প্রথমে আমরা এটা মুছে নিই। একের দুই একটা কমপ্লিট করলাম, তিনের দাগের একের দাগে আর দুই একটা কমপ্লিট। ওকে, এরপর তিনের দাগে তিন একটা কমপ্লিট করবো। তিনেরটা দেখো, 3-5 মানে কি? 0 থেকে 1 পর্যন্ত ক ভাগ? 5 ভাগ। কত? 0 থেকে 5 পর্যন্ত 1 ভাগ। সাপোজ মনে করো এটা 0, ঠিক আছে, এখানটা হচ্ছে 0 আর এখানটা হচ্ছে 1। 0 থেকে 1 পর্যন্ত ক ভাগ করব? 5 ভাগ করব। তার মধ্যে ক ভাগ নেব? 3 ভাগ নেব। সাপোজ এই 1 2 3 4 5 ক ভাগ নেব? 3 ভাগ। এই এখান থেকে এখান পর্যন্ত 3 ভাগ নিলাম। তাহলে এখানটা কতটা হলো আমাদের? 3/5। বোঝাতে কি পারলাম? 3/5 মানে 0 থেকে 1 পর্যন্ত আমরা ক ভাগ করব? 5 ভাগ করব। ক ভাগ? 5 ভাগ। বেশ, 5টা ভাগ করলাম। 5টা ভাগের মধ্যে কটা ভাগ নিতে বলেছে? 3টে ভাগ। তাহলে এখান পর্যন্ত একটা ভাগ নিলাম, এখান পর্যন্ত দুটো ভাগ, এখান পর্যন্ত 3টে ভাগ। এই 3টে ভাগ আমি সেট করে দিলাম। এটাই হয়ে গেল 3/5। ওকে, আই হোপ 3 দাগের অঙ্কটা বুঝতে প্রত্যেকে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, চলো এরপর আমরা 4-এরটা করব। 4-এর অঙ্কটা কি বলেছে? 9/2। 9/2 মানে কি? 9/2 মানে আমরা 2 পূর্ণ 1/2 বলতে পারি। কত? 2 পূর্ণ 1/2। তার মানে 2 প্লাস হাফ, তাই না? 2 পূর্ণ 1/2 মানে 2 আর তার সাথে তার অর্ধেক। সেটা কোথায় অবস্থিত? দেখো 2 আর 3 এর মাঝখানে এখানে অবস্থিত হবে। এখানটা লিখে দিতে পারি আমরা 2 পূর্ণ 1/2 বলে মার্কিং করে দিলাম। ওকে, এরপর দেখো কি আছে? 2/9। 2/9টা দেখাতে গেলে কি করতে হবে? এর জন্য একটা নতুন সরলরেখাঙ্ক অঙ্কন করে নি। কত দাগে? 5-এরটা করছি। 2/9 মানে এই সরলরেখা অঙ্কন করলাম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 0 আর এই হচ্ছে 1। 0 থেকে 1-এর মধ্যে 2/9টা অবস্থান করবে। প্রথমে কি করতে হবে? 0 থেকে 1 পর্যন্ত আমরা 9টা ভাগ করব। কটা ভাগ করব? 9টা। তাহলে এই 1টা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ, 5টা ভাগ, 6টা ভাগ, 7টা ভাগ, 8টা ভাগ আর এই 9টা ভাগ। এরপরে আমাদের কতটা নিতে বলেছে? 2/9 মানে কি? 9 ভাগের 2 ভাগ। তার মানে এই এখান থেকে এই এখান পর্যন্ত দেখো এখানটা একটা ভাগ আর এখানটা একটা ভাগ। এইটুকুনটা কি পেলাম আমরা? 2/9 পেলাম। এখানটা আমরা মার্কিং করে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে 2/9 ভাগ। আই হোপ প্রত্যেকের এটা বোঝা গেছে। দেখো যদি 5-এরটা বোঝা যায়, আমি একটু সাইড দিচ্ছি, তোমরা টুকে নাও বা কষে নাও। নেক্সট আমরা 6-এরটা করবো। 6-এরটা কি বলেছে? 11/5। চলো এটা মুছে দিই। কি বলেছে? 11/5। 11/5 দেখো প্রথমে আমরা 11/5 কতটার মানে একটু বলে নিই। 11/5 মানে হচ্ছে আমার 2 পূর্ণ 1/5। কত? 2 পূর্ণ 1/5 মানে কি? 2 ভাগ প্লাস 1/5 ভাগ। তাহলে এই হচ্ছে আমার রেখা অঙ্কন করলাম। ওকে, আর এই হচ্ছে 0। 2 ভাগ
দুভাগ মানে এই 1 ভাগ, দুভাগ দিলাম, আর এই 3 ভাগ। তাহলে এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2, আর এখানে লিখলাম 3। দুভাগ তো আমাকে নিতেই হবে, মানে এখানটাও নেবো আর এখানটাও নেবো। তারপর কি বলছে 1/5 ভাগ, মানে কি 2 থেকে 3 পর্যন্ত কটা ভাগ করব? 5টা ভাগ করব। কটা ভাগ? 5টা ভাগ করব। তাহলে চলো 5টা ভাগ করি। 1টা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ, 5টা ভাগ। এর মধ্যে কতটা ভাগ নেবো? 1/5, মানে 5 ভাগের 1 ভাগ। তাহলে এই এখান পর্যন্ত নিলাম। ওকে, তো এইটা যে এখান থেকে এখান পর্যন্ত কি পেলাম আমরা? টোটালটা পেলাম এখান পর্যন্ত 11/5, বা এটাকে আর কিভাবে বলতে পারি? 2×1/5 এভাবেও বলতে পারি। এই জায়গাটা আমাদের হলো 11/5। ওকে, আই হোপ 3 দাগের 6 অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি টোকা হয়ে যায় তাহলে আমরা 7 অঙ্কটা করব। চলো 7 দাগের অঙ্কটা করি। এটা একটু মুছে দিই। দেখো 7 অঙ্কটা, কোশ্চেনটা বলেছে -13/4। মাইনাসটার গল্প একটু পরে করব, তার আগে 13/4 এর গল্পটা একটু করে নিই। 13/4 মানে আমি কি লিখতে পারি? 13/4 মানে 3 4 12, 3 পূর্ণ 1/4 লিখতে পারি। দেখো 3 4 12, 1 13। হ্যাঁ, 13/4 মানে 3 পূর্ণ 1/4 লিখতে পারি। তার আগে কি আছে? মাইনাস, তার মানে এই মাইনাস করে দেবো। এটা যদি আমরা সরলরেখায় অঙ্কন করি, আমরা এই রেখা একটা সরলরেখা অঙ্কন করলাম, ঠিক আছে? আর এখানটা ধরছি 0, এখানটা ধরছি -1, এখানটা ধরছি -2, এখানটা ধরছি -3, আর এখানটা ধরছি -4। এবার বিষয়টা হচ্ছে -3/4 কোথায় অবস্থান করবে? প্রথমত 0 থেকে -3 পর্যন্ত আসবো, কারণ -3 পূর্ণ 1/4 মানে কি? মানে আমাকে 3 ঘর যেতে হবে, -3 ঘর যেতে হবে, আর -1/4 ঘর যেতে হবে। এই হচ্ছে গল্প, তাই না? তাহলে আমরা 0 থেকে -3 পর্যন্ত আসলাম। তারপর -3 থেকে -4 পর্যন্ত আমি 4টে ভাগ করব। কটা ভাগ? 1টা, 2টো, 3টে, আর এই 4টে হয়ে রয়েছে, ঠিক আছে? তার মধ্যে কটা ভাগ আসবো? এই একটা ভাগ, এই এখান পর্যন্ত একটা ভাগ আসলাম। তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে এখান পর্যন্ত -3 পূর্ণ 1/4 অথবা -13/4 হলো। তাহলে এখানটা আমরা কি করব? এই সেট করে দেখিয়ে দিলাম। ওকে, এই কোশ্চেনটা কি বোঝা গেছে? আই হোপ প্রত্যেকে বোঝা গেছে। চলো টুকে নাও। এরপর আমরা 4 দাগের গুলো করবো। চলো মুছে দিলাম। দেখো 4 দাগের কোশ্চেন গুলো কি বলেছে? নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সরলরেখায় বসে। নিচের প্রতিটি ক্ষেত্রে, যেমন ধরো 4 দাগের যে কোশ্চেন গুলো রয়েছে, 1 দাগের কোশ্চেনটা তোমাদের সাথে একটু প্র্যাকটিস করি। ওকে, 4 এবং 5 এই দুটো কি মূলদ সংখ্যা? হ্যাঁ, কারণ আমরা 4 কেও 4/1 লিখতে পারি, আর 5 কেও 5/1 লিখতে পারি। 4/1
এটাকে আমরা পি বাই কিউ আকারে বলতে পারি, আর 5/1 মানে এটাকেও আমরা পি বাই কিউ আকারে বলতে পারি। তাহলে 4ও কি হচ্ছে একটা মূলদ সংখ্যা, কি বললাম, মূলদ সংখ্যা, আর 5ও হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা। এবার বলেছে 4 এবং 5-এর মধ্যে, সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সরলরেখায় বসাই। তো চলো প্রথমে একটা সরলরেখা অঙ্কন করে নিই। ঠিক আছে, সাপোজ এখানটা 0, এখানটা 1, এখানটা 2, এখানটা 3, এখানটা 4, আর এখানটা 5, এখানটা 6। 4 এবং 5-এর মাঝে মূলদ সংখ্যা, একদম যে মিডিল হতে হবে তার কোনো মানে নেই, আর একদম যে ধারে হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো হতে পারে। আমি সাপোজ মনে করছি এখানটায় যে এখানে একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে 4.6। 4.6 কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ মূলদ সংখ্যা। কেন চলো দেখিয়ে দিই। 4.6 এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, 46/10। দেখো 4.6 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, হ্যাঁ যায়। তাহলে এটা কি 4.6, আমি যে পয়েন্টটা দেখালাম এভাবে তোমরা দেখিয়ে দিও যে এটা একটা মূলদ সংখ্যা যেটা 4 এবং 5-এর মধ্যে বসে। বলো এই কোশ্চেনটা কি বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে আমরা 2-এর দাগের কোশ্চেনটা করব, এটা একটু মুছে দেব। চলো এই মুছে দিলাম। দেখো 2-এর দাগের কোশ্চেনটা বলেছে 1 এবং 2, 1 2, অবভিয়াসলি 1 একটা মূলদ সংখ্যা, 2 একটা মূলদ সংখ্যা। এই দুটো সংখ্যার মাঝে কোনো মূলদ সংখ্যা যেটা সরলরেখা দেখাতে হবে। চলো ফটাফট করে সরলরেখাটা অঙ্কন করে নাও। এই অঙ্কন করে নিলাম, এখানে 0, এখানে 1, আর এখানে 2। এই দুটো সংখ্যার মাঝে মূলদ সংখ্যা, অবভিয়াসলি আমি এই এখানটা দেখালাম 1.7, এই পয়েন্টটা মার্কিং করলাম। এইটা কতটা জায়গা দেখালাম? 1.7। এবার 1.7 কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ, কি করে চলো দেখে দিই। আমি লিখলাম 1.7, যা 1 এবং 2 এর মাঝে অবস্থিত এবং 1.7 ইকুয়াল টু 17/10, যা একটি মূলদ সংখ্যা। ওকে, এটা লিখে দিতে হবে। বলো এই কোশ্চেনের আনসারটা তোমাদের কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা রয়েছে? যদি অসুবিধা না থাকে তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। চলো এটা তাহলে মুছে দিই। 4 দাগের 2 একটা কমপ্লিট। এরপর আমরা 4 দাগের 3-এরটা করব। দেখো 3-এর অঙ্কটা কি বলেছে? 3-এর অঙ্কটা বলেছে 1/4 ও 1/2, এই দুটো সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা আমাদের লিখতে হবে। কত? 1/4 আর হচ্ছে 1/2। এই দুটো সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা লিখতে হবে। মাঝে মানে একদম যে মিডলে, তার কোনো মানে নেই। ঠিক আছে, মোটামুটি 1/4 আর 1/2। প্রথমত দেখো আমি একটা কাজ করতে পারি, এই একটা সরলরেখা অংশ অঙ্কন করলাম। ঠিক আছে, যেখানে দেখালাম এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। ঠিক আছে,
এবারে 0 থেকে 1 পর্যন্ত এটাকে আমি চারটে ভাগে ভাগ করব। এটা হচ্ছে 1 নম্বর ভাগ, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। প্রথম ভাগটা কি? প্রথম ভাগটা হচ্ছে 4 1 4। দ্বিতীয় ভাগটা কি? দ্বিতীয় ভাগটা হচ্ছে 2 এর 4। তৃতীয় ভাগটা হচ্ছে 3 এর 4। আর 1 মানে 1 কে আমরা 4/4 বলতে পারি, হ্যাঁ বলতে পারি। কোশ্চেনে আমাদের কে বলা হয়েছে? কোশ্চেনে বলা হয়েছে 1 এর 4 এবং 1 এর 2 এর মাঝে। দেখো 1 এর 4 মানে তো এখানটা বুঝতে পারছি, কিন্তু 1 এর 2 এটা কোনখানে? ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো দেখতে পাবে এই যে 2 এর 4 রয়েছে, 2 এর 4 মানে কি? 2 এর 4 মানে 2 1 এর 2, 2 2 4, তার মানে 1 এর 2। হ্যাঁ, তাহলে 1 এর 4 মানে 1 এর 4, আর 2 এর 4 মানে সেটাই হচ্ছে আমাদের 1 এর 2 বলতে পারি, হ্যাঁ বলতে পারি। এবারে এই দুটো এর মাঝে একটা, আচ্ছা এখানটা আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, এখানটা মুছে দিলাম। এই দুটোর মাঝে কোনো মূলদ সংখ্যা যে কোনো নিতে পারি, আমি সাপোজ এখানটা নিলাম, আর এইখানটা মার্কিং করে দিলাম আর লিখে দিলাম এই মূলদ সংখ্যাটার মান হচ্ছে কত বলবো, 1, কত বলা যায়, দাঁড়াও 1 মিনিট। 1 এর 4 আর 2 এর 4 এর মাঝামাঝি কোনো সংখ্যার মান কত? দুটোকে যোগ করে ভাগ করে দিলেই হয়। চলো 2 এর 4 ভাজিত 2, যদি ক্যালকুলেশন করি 4 হবে 4, আর এটা হচ্ছে 1 আর 2 3, 3 আর এটা 2, তার মানে 3 এর 4 গুণিত 1 এর 2, তার মানে 3 এর 8। তাহলে এখানটা একদম মিডলে হয়ে যাবে কি 3 এর 8। ওকে, তাহলে এখানটা আমি পয়েন্ট মার্কিং করে দিচ্ছি 3 এর 8, ব্যাস হয়ে গেল। এবারে লিখতে হবে, হ্যাঁ লিখতে হবে, চলো চলো লিখে দিই। 1 এর 4 এবং 1 এর 2 বা 1 এর 2 বা 2 এর 4 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 3 এর 8। 3 এর 8টা আমি কিভাবে নির্ণয় করেছি? দেখো 3 এর 8টা নির্ণয় করার একটা সিম্পল মেথড বা সবথেকে সহজ পদ্ধতি, যেই দুটো সংখ্যা বলবে সেই দুটোকে যোগ করব আর যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। কি করব? এই যে 1 এর 4 প্লাস 1 এর 2, এই দুটোকে প্রথমে যোগ করব, কি হবে 4 হবে, আর 4 4 এ ভাগ করলে 1, 1 1 1, 2 হবে, 2 1 2, 3 এর 4। এটাকে আমি কি করব? সিম্পলি 2 দিয়ে ভাগ করে দেবো, মানে কি ভাজিত 2, তার মানে 3 এর 4, এটা ভাগ চিহ্ন এটা গুণ চিহ্ন করলে 1 এর 2 হয়ে যাবে, তার মানে 3 এর 8 হয়ে গেল। তাহলে কি পেয়ে গেলাম আমরা? পেয়ে গেলাম আমরা 3 এর 8। তার মানে 1 এর 4 আর 1 এর 2 এর একদম মিডলে যে মূলদ সংখ্যা পাবো সেটা কি হবে? 3 এর 8 হবে। ওকে, বুঝাতে কি পারলাম? আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে, কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্ট সেকশন তো রয়েছে, কমেন্টে জানাতে হবে। চলো, এটা কত দাগের হলো অঙ্কটা, এটা টুকে নাও ফটাফট করে, এর পরের অঙ্কটা আমরা করতে শুরু করবো এক্ষুনি। টোকা হয়ে গেছে? টোকা হয়ে গেলে এটা 3 দাগের হলো। এরপর আমরা 4 করব। দেখো 4 অঙ্কটা কি বলেছে, দেখো 4 অঙ্কটা বলেছে
-1 আর হাফ, -1 এবং হাফ এই দুটো মূলদ সংখ্যার মাঝে আমাদেরকে দেখাতে হবে একটা মূলদ সংখ্যা। তো চলো যেটা সরলরেখাতেও দেখাতে হবে, বেশ দেখাতে শুরু করি। প্রথমে কি বলেছি যে মূলদ সংখ্যা দেখাতে গেলে একটা কাজ করব, এই দুটোকে প্রথমে যোগ করব, আর যোগ করে তাদেরকে কি করব, তাদেরকে 2 দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব। অথবা অন্যভাবে করতে পারি, সরলরেখা অঙ্কন করলাম, হ্যাঁ ঠিক, এই হচ্ছে আমাদের 0, হ্যাঁ ঠিক, আর এই হচ্ছে -1 আর এই হচ্ছে 1। হাফ কোথায় অবস্থান করবে বলো, নিজেরা বলো। হাফ অবস্থান করবে 0 আর 1 এর একদম মিডলে। তাহলে চলো এই হচ্ছে একদম মিডল হাফ। ঠিক আছে, জিজ্ঞাসা কি করেছে কোশ্চেনে আমাদের জিজ্ঞাসা করেছে -1 আর হাফ এই দুটো মূলদ সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা বলো। একদম যে মিডল নিতে হবে তার কোনো মানে নেই। একদম মিডল নিতে গেলে আমাকে কি করতে হবে, দুটো সংখ্যাকে যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই পেয়ে যাব মিডল। কিন্তু একদম মিডল কি বলেছে কোশ্চেনে? না, একদম মিডল আমাকে কোশ্চেনে বলা হয়নি। তাহলে আমি সিম্পলি -1 আর 1/2 এর মাঝে একটা মূলদ সংখ্যা 0 বলে এইভাবে মার্কিং করে দিতে পারি। ওকে, আর উত্তর কি লিখে দেবো, -1 এবং হাফ এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 0। গল্প শেষ। বলো, বুঝতে কি কোনো জায়গায় অসুবিধা রয়েছে? আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এরপরও যদি কারো ডাউট থাকে, কমেন্ট সেকশন কি করতে আছে কমেন্ট সেকশনে জানাও, তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। ওকে, চলো এটা গেল আমাদের 4 দাগের অঙ্কের। এরপর 5 দাগের অঙ্কটা করব, কিন্তু তার আগে আমরা কি করবো, একটু মুছে নিই। দেখো, 1/4 ও 1/3 এর মাঝে 1/4 এবং 1/3 এর মাঝে একটা মূলদ সংখ্যা যেটা সরলরেখায় দেখাতে হবে। তাহলে ফটাফট করে আমরা একটা কাজ করি। 1/4 মানে কি, 1/4 মানে আমরা যদি পয়েন্ট ফ্র্যাকশনে নিয়ে যাই, ঠিক আছে, 0.25। বোঝাতে কি পারলাম? আই হোপ বুঝতে পেরেছো। তাহলে 1/4 মানে 0.25। 1/3 মানে কি, 1/3 মানে 0.333333, এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। এতগুলো না 3 লিখে আমি কি করে দেবো, একটা 3 লিখবো আর মাথায় কি করে দেবো, বার করে দেবো। ওকে, এবার প্রশ্ন হচ্ছে 1/4 আর 1/3 এর মাঝে কোন মূলদ সংখ্যা দেখাতে হবে। চলো দেখিয়ে দিই। দেখো, প্রথমে আমি কি করব, একটা সরলরেখা অঙ্কন করলাম। এর পরের স্টেপে কাজ কি, এই হচ্ছে এখানটা 0, বেশ, আর এখানটা হচ্ছে 1। 1/4 মানে কি, 0 থেকে 1 পর্যন্ত এটাকে আমরা 4 ভাগের 1 ভাগ নেব। তার মানে এখানটা 1/4, এখানটা 2/4, এখানটা 3/4, এটা 4/4 বা 1। তাহলে এখানটা কি লিখবো, 1/4, এখানটা লিখবো 2/4, এখানটা লিখবো 3/4, আর এখানে 1 মানি আমরা 4/4
4 লিখে দেব, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন বলেছে 1 এর 3, মানে কি 0 থেকে 1 পর্যন্ত আমরা 3 ভাগে ভাগ করব। ক ভাগে? 3 ভাগে। এলাকা একটাই, 0 থেকে 1 পর্যন্ত। এখন কত ভাগ করেছিলাম? আমি 4টে ভাগ করেছিলাম। এবার আমি সিম্পলি একটা কাজ করব, এর প্যারালাল একটু উপরের দিকে অঙ্কন করে নেব। ঠিক আছে, এই অঙ্কন করলাম। বেশ, এখানটা কি 0 থেকে 1, এই স্টেপে কাজ হচ্ছে আমার 0 থেকে 1 পর্যন্ত 1 এর 3 দেখাতে হবে, মানে প্রথমে আমাকে 3 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ, 2 ভাগ আর 3 ভাগ। এখানটার নামটা কি? 1 এর 3। এখানটার নামটা কি? 2 এর 3। আর এখানটা 1 মানে আমি 3 এর 3 বলতে পারি। বলো, এই জায়গাটা কি তোমাদের বুঝতে অসুবিধা রয়েছে? মনে হয় না তোমাদের বুঝতে অসুবিধা আছে। চলো এরপর দেখো কি বলেছে, 1 এর 4 আর 1 এর 3 এর মাঝে, তাহলে এই হচ্ছে 1 এর 4, এখানটা অঙ্কন করে দিলাম, উপর দিকে তুলে দিলাম। আর এই হচ্ছে 1 এর 3 এখানটা। তাহলে এইখানটার মধ্যে কোনো একটা পয়েন্ট বলতে হবে যেটা আমাদের মূলদ হবে। তাহলে একদম যদি মিডিলে বলতে হয়, সিম্পলি কি জানি, দুটো সংখ্যাকে যোগ করে দেবো, 1 এর 3 প্লাস 1 এর 4, যোগ করার পর ভাগ করে দেবো 2 দিয়ে, ব্যাস মিটে যাবে গল্প। তাহলে কি করবো, 3 আর 4 এর লসাগু অবভিয়াসলি আমরা জানি 12 হবে। তাহলে 12 হলো, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 1 কে 4 প্লাস 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 1 কে 3, এখানে ভাজিত 2 করে রাখি। 4 আর 3 এ 7, 7/12। আর এখানে ভাজিতকে চিহ্ন জায়গায় গুণিতক চিহ্ন দিলাম, আর এখানটা কে যাবে 1 এর 2 হয়ে যাবে। তাহলে কত হলো, 7/24। ওকে, তাহলে 1 এর 4 আর 1 এর 3 এই দুটোর মাঝে একটা মূলদ সংখ্যা 7 এর 24 বলতে পারি। হ্যাঁ, 7 এর 24টা এমন জায়গায় অবস্থান করবে যেটা 1 এর 4 এবং 1 এর 3 এই দুটোর একদম মিডিল অবস্থান করবে। কিসে? একদম মিডিলে। তাহলে এখানটা আমি লিখে দিই, এই এখানটায় একদম মিডিল একটা দেখালাম, এখানটা পয়েন্ট মার্কিং করলাম, মার্কিং করে এখানটা তীর চিহ্ন দিয়ে রেখে দিলাম, 7/24। এটা হচ্ছে মূলদ সংখ্যা। এবার আমি আনসার কি লিখতে পারি, অতএব 1 এর 4 এবং 1 এর 3 এর মধ্যে মূলদ সংখ্যা কত? 7/24। কমপ্লিট। আই হোপ তোমরা প্রত্যেকে এই 4 দাগের যে 5 অঙ্ক ছিল সেটা প্রত্যেকে কষে নিয়েছো বা নিজেরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশন তো রয়েছে। আচ্ছা, এটা কত দাগের গেল? এটা হচ্ছে 5 দাগের গেল। ওকে, এটা যদি হয়ে যায় এরপর আমি 6 দাগের অঙ্ক করতে শুরু করব। চলো, দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছে বলে নি একটু। -2 আর হচ্ছে -1 এই দুটোর মাঝে কোনো মূলদ সংখ্যা বলতে হবে। দেখো, প্রথমে হচ্ছে সরলরেখা অঙ্কন করে নিলাম। বেশ, এখানে 0, এখানে -1 আর এখানে -2। তাহলে -1 আর -2 এর মাঝে আমরা বলতে পারি -1/2। ব্যাস, আনসার করে দাও। -1 এবং -2 এর মধ্যে মূলদ সংখ্যা হলো
কি -1/2। ওকে, আই হোপ এই কোশ্চেনটা প্রত্যেকে বুঝতে পেরেছে। দেখো -1/2 -1 আর -2 এর মাঝে কত থাকবে? -1.5। হ্যাঁ, আর -1.5 মানে কি? -1.5 মানে হচ্ছে -3/2। -3/2টা কি? এটাকে কি p/q আকারে লেখা যায়? হ্যাঁ, p/q আকারে লেখা যায়। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের মূলদ সংখ্যা। ওকে, বুঝাতে কি পারলাম না বোঝাতে পারলাম না বলো? যদি বোঝাতে পেরে থাকি তাহলে 5-এর দাগের 6-এর দাগের অঙ্কগুলো এক্ষুনি আমরা ফটাফট করে করব। তার আগে একটা কাজ করা যায়, বোর্ডটা একটু মুছে নিই, পরিষ্কার করে নিই। চলো, চলো একটু জল টল খেয়ে নিই, অনেকক্ষণ ধরে পড়ানো হচ্ছে। চলো দেখো 5-এর দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, একটু পড়ে নাও ফটাফট করে। 5-এর দাগের কোশ্চেনটা বলেছে 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সরলরেখায় বসাই। চলো ফটাফট করে পড়বো। 4 এবং 5, 4 and 5 এই দুটোর মাঝে মূলদ সংখ্যা। ঠিক আছে, প্রথমে হচ্ছে এই হচ্ছে আমাদের সরলরেখা। ওকে, সাপোজ মনে করো এখানটা 0, এখানটা 1, এখানটা 2, এখানটা 3, এখানটা 4 আর এই 5টা একটু দূরে নিলাম। এর মাঝে 3টে মূলদ সংখ্যা দেখাতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? প্রথমত দেখো এখানটা একটা মান নিয়ে নিতে পারি 4.3। 4.3 কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ। এখানটা নিতে পারি কি 4.6 আর এখানটা নিতে পারি কি 4.8, তিনটে। তাহলে আমরা কি আনসার লিখবো? 4 এবং 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো 3টি মূলদ সংখ্যা। সংখ্যা কি? 4.3, 4.6, আর 4.8। এবার প্রশ্ন হচ্ছে 4.3, 4.6, 4.8 এই তিনটে কি p/q আকারে দেখানো যায়? হ্যাঁ, দেখানো যায়। কারণ লিখে দিই, কারণ যা p/q আকারে প্রকাশ করা সম্ভব। প্রকাশ করা সম্ভব। এবার প্রশ্ন হচ্ছে যেমন অতএব 4.3 এটা যদি আমরা p/q আকারে দেখে নিই কি হবে? 43/10 হবে। 4.6টাকে যদি আমি p/q আকারে দেখাই 4.6 ইকুয়াল টু 46/10। ওকে, 4.8টাকে যদি p/q আকারে দেখাই 4.8 সমান 48/10। এটাও তোমাদের দেখাতে হবে পরীক্ষাতে যে p/q আকারে দেখানো যায় কিনা, সেটা সত্যি কি ঠিক বললাম কি ভুল বললাম সেটা কিন্তু দেখানো উচিত। সো আই হোপ তোমরা 5-এর দাগের কোশ্চেনটা প্রত্যেকে কোশ্চেন নিয়েছো বা করে নিয়েছো। চলো এরপর আমরা 6-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সরলরেখায় দেখাই। তাহলে চলো ফটাফট করে একটু মুছে নিই।
কি বলেছিল কোশ্চেনটা? 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা, 6 এর দাগের অঙ্ক, তাই তো? 1 আর 2, দেখো 1 এবং 2 এর মাঝে 6টি মূলদ সংখ্যা তুমি অনায়াসে বলতে পারো। কি? যেমন ধরো আমি একটু লিখে নিই, সরলরেখা অঙ্কন করে নিই। এখানটা 0, এখানটা 1, আর এখানটাই বড় করে 2 দিলাম। এর মাঝে 1.1 আসতে পারে, হ্যাঁ। 1.2 আসতে পারে, হ্যাঁ। 1.3 আসতে পারে, হ্যাঁ। 1.7 আসতে পারে, হ্যাঁ। আচ্ছা 1.8 আসতে পারে, হ্যাঁ। দেখো 1 2 3 4 5টা, আর এই 1.9 আসতে পারে দিলাম। তাহলে এই পয়েন্ট করে দিলাম, এই জায়গাটা একটা বৃত্ত করে দিলাম, ঠিক আছে? আর দেখিয়ে দিলাম যে এগুলো 1 এবং 2 এর মাঝে মূলদ সংখ্যা। তাহলে আনসারটা আমাদের কিভাবে লিখতে হবে? 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো কত কত? 1.1, কমা দিয়ে লিখবো 1.2, তারপর কি 1.3, তারপর কি 1.7, ঠিক আছে? তারপর 1.8, তারপর 1.9। ওকে, এমনটা নয় যে 1.1, 1.2, 1.3, 1.7, 1.8, 1.9 শুধুমাত্র এই 6টাই মূলদ সংখ্যা আছে 1 এবং 2 এর মধ্যে, এমনটা কিন্তু নয়। তুমি অসংখ্য মূলদ সংখ্যা পেতে পারো, অসংখ্য পেতে পারো। ওকে, আমি মোটামুটি এগুলো ধরে নিয়ে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তাহলে এটা যা p/q আকারে প্রকাশ করা সম্ভব, প্রকাশ করা সম্ভব। যেমন অতএব 1.1 এটাকে যদি আমি p/q আকারে করি, ভগ্নাংশের আকারে দেখাই, কিভাবে দেখাবো? 11/10। ওকে, তারপর 1.2 এটাকে দেখালে 12/10 হয়ে যাবে। 1.3 টাকে কি করে দেখাবো? 13/10 হয়ে যাবে। ওকে, 1.7 কে কিভাবে দেখাবো ভগ্নাংশের আকারে? 17/10। 1.8 কে দেখাবো কিভাবে? 18/10। আর 1.9 কে দেখাবো 19/10। ওকে, তাহলে এই p/q আকারও প্রকাশ করা কিভাবে গেল সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম সুন্দরভাবে। আই হোপ এই কোশ্চেনের প্রতিটা স্টেপ তোমাদের বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তাহলে একটু সাইড হয়ে যাই, তোমরা একটু কষে নাও অঙ্কটা। চলো, 6 দাগে কমপ্লিট, লেখা হয়ে গেছে। এরপর আমি এটা মুছে 7 দাগের অঙ্কগুলো করবো। দেখো 7 দাগের অঙ্কগুলো রয়েছে 1/5 ও 1/4 এর মধ্যে 3টে মূলদ সংখ্যা লেখো। 1/5 আর 1/4 7 দাগে। দেখো 1/5 আর হচ্ছে 1/4, এর মাঝে 3টে 4টে 5টা অসংখ্য মূলদ সংখ্যা আমি বের করতে পারি। কিভাবে বের করার একটা সিম্পল ফান্ডা বা ফর্মুলা আমি তোমাদের বলে দিচ্ছি এখন, সেটা মনে রাখবে। 1/5 আর 1/4 এই দুটো সংখ্যাকে প্রথমে যোগ করে দাও। 1/5 প্লাস 1/4 যোগ করার পর 2 দিয়ে ভাগ করে দাও। কি করবে? 2 দিয়ে
ভাগ করে দেবে, একখানা মূলদ সংখ্যা পেয়ে যাবে। আবার যেমন ধরো 1-5 আর 1-4 যোগ করলে লসাগু 5-5-20 আর 4 আর 5 9 হবে, ভাজিতক চিহ্ন আছে গুণিতক চিহ্ন দিলাম, 1-2 করে দিলাম, একটু করলে কাজ করলে কি হয়ে যাবে 9/40। তাহলে এই একটা মূলদ সংখ্যা পেয়ে গেল। 1-5 আর 1-4 এর মাঝে একটা মূল সংখ্যা 9/40। ওকে, আবার কি করব, ধরো ধরো সাপোজ মনে করো এটা কিন্তু এ নয়, মানে এটা যে পরীক্ষার হলে এরকম করবে সেরকম নয়, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু দেখাচ্ছি, ঠিক আছে? আনসার কিভাবে লিখবে সেটা আমি একটু পর দেখিয়ে দেবো। ধরো এখানটায় হচ্ছে 1-4 আর এখানটা হচ্ছে 1-5, ঠিক আছে? এর মাঝে কি পেলাম আমি 9/40, 9/40 এর একদম মাঝে, কারণ দুটোকে যোগ করেছি, যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, মানে একদম মাঝে পেয়ে যাবো, তাই না? তো এবারে এই দুটোর মাঝে যদি পেতে হয় তাহলে কি করব, এটাকে আর এটাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করতেও পেয়ে যাব মাঝে। আবার তাদের মাঝে পেতে গেলে এখানে যে মানটা পাবো সেটাকে আর এটাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। এইভাবে আমরা আনগিনিত অসংখ্য মূলদ সংখ্যা পেতে পারি। তাহলে এবারে দেখো ফটাফট করে, 1-5 প্লাস 9-40 এটাকে যোগ করব, তারপর ভাগ করব 2 দিয়ে। 5 আর 40 এর লসাগু তো অবভিয়াসলি 40ই হবে। 40 কে 5 দিয়ে ভাগলে 8, 8 8 প্লাস 9, ভাজি থেকে চিহ্ন জায়গায় গুণ চিহ্ন দিলাম, 2 এর জায়গায় 1-2 দিয়ে দিলাম। 8 আর 9 কত হয় 17/40 এর জায়গায় 40 কে 2 দিয়ে গুণ করলে 80, তাহলে 17/80 পেলাম। তাহলে একটা মূলদ সংখ্যা হচ্ছে 9/40, একটা মূলদ সংখ্যা হচ্ছে 17/80। ওকে, আরেকটা পাওয়ার জন্য কি করব, কতগুলো জিজ্ঞাসা করেছে কোশ্চেনে দেখে নি একটু। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে 3টে। তাহলে দেখো আমরা পেয়ে গেছি 1-5 এর 1-5 আর 1-4 এর মাঝে মূল সংখ্যা 9/40, 1-5 আর 9/40 এর মাঝে মূল সংখ্যা 17/80। এরপর আমরা 1-40 না, আর একটা কাজ করি, 1-5 আর 17/80 এর মাঝে, তাহলে কি করবো, সিম্পলি যোগ করব, যোগ করে ভাগ করব 2 দিয়ে। ক্যালকুলেশন যদি করি 80 লসাগু হবে 580, 16 প্লাস 17, ভাজি থেকে চিহ্ন জায়গায় গুণিতক চিহ্ন দিয়ে 1-2 করে দেবো, 16 করে 32, 33, 32 থাকে 33, তাই তো, আর 2 গুণে 16, 160, ব্যাস পেয়ে গেলাম। এবারে এই দুটোকে দেখো এখানে কটা মান পেয়েছি, 9/40, 17/80 আর 33/160, 3টে মান। এটা যদি আমরা সংখ্যা রেখা দেখাই, কিভাবে দেখাবো, এই বড় করে একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, ঠিক আছে? সাপোজ মনে করো এটা হচ্ছে 0, কত 0, আর এই হচ্ছে আমাদের 1। 0 থেকে 1 এর মধ্যে 1-5 আর 1-4 পড়বে, 1-4 কোথায় অবস্থান করবে, এই সাপোজ মনে করো একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ, ঠিক আছে? এখানটা কি 1-4, এখানটা কি 2-4, এখানটা কি 3-4, আর এখানটা 1 মানি আমার 4/4 ভাগ। এবারে 1-5 মানে কি, এই 0 থেকে 1 পর্যন্ত আগে আমরা কি করেছিলাম, 4টে ভাগ দেখিয়েছিলাম, কিন্তু এখন কটা দেখো 5টা ভাগ। তাহলে কি হবে, একটু ছোট হবে, এই এখানটা দেখালাম একটা, এই দুটো, ঠিক আছে, এই 3টে, এই 4টে, দেখো একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ, 5টা ভাগ। ওকে, তাহলে এই এখানটা আমরা লিখে দেবো 1-5, এখানটা লিখে দেবো আমরা কি 2-5, এখানটা লিখে দেবো 3-5, এখানটা লিখে দেবো 4-5, আর 1 মানে তো 5-5ই, ঠিক আছে?
এবারে 1/5 আর 1/4 এই দুটো সংখ্যা মানে কি, এই যে 1/5 আর 1/4 এখান এর মাঝে একটা জায়গা হাঁটি, এই দুটো সংখ্যাকে আমরা একটু বর্ড করে দেখাচ্ছি, এখানে একটু ভেঙে নিচ্ছি, ঠিক আছে? এই ভেঙে দিলাম, এখানটা নাম দিলাম 1/4 আর এখানটা নাম দিলাম 1/5। 1/4 আর 1/5 এর মাঝে কোন সংখ্যা রয়েছে? 9/40 আগেই আমরা বের করে নিয়েছি, তাহলে 1/5 আর 1/4 এর মাঝে হচ্ছে 9/40। আচ্ছা, 1/5 আর 9/40 এই দুটোর মাঝে কোনটা রয়েছে? 17 আর 80, 17/80, তাহলে এই 17/80 লিখে দিলাম। এবারে 1/5 আর 17/80 এই দুটোর মাঝে কত সংখ্যা রয়েছে? 33/160, এই 33/160। এই ড্রয়িংটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে পরীক্ষা। আর এইগুলো এই যে লিখেছে এখানে 9/40, 17/80, 33/160, এই লেখাটাও লিখতে হবে, ঠিক আছে? এবারে কিভাবে লিখবে সেটা একটু তোমাদের দেখে নি। 1/5 ও বা এবং 1/4 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা হলো কি কি? 9/40, তারপর কি 17/80, তারপর কি 33/160, 160। বাস কমপ্লিট। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রত্যেকে, আমি একটু সাইডে দাঁড়াচ্ছি, আই হোপ এই কোশ্চেনটা প্রত্যেকে বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে, কনফিউশন থাকে, তাহলে কি করতে হবে? কমেন্ট সেকশন তো রয়েছে, কমেন্টে অবশ্যই জানাবে। 7 দাগের অঙ্ক হলো, এরপর আমরা 8 দাগে অঙ্কগুলো করব। দেখো, আই হোপ টোকা হয়ে গেছে। এবার আমি একটু মুছে দিই। দেখো, 8 দাগের কোশ্চেন গুলো সত্য মিথ্যা এম বলতে বলেছে। দেখো, প্রথম কোশ্চেনটাই কি বলেছে? একের কোশ্চেনটা, দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই। পূর্ণ সংখ্যাকে আমরা, পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলি আমরা ইন্টিজার। ইন্টিজার, ইন্টিজার কোনগুলো? প্রথমত 0, 1, 2, 3, 4, 5 ইনফিনিটি পর্যন্ত চলবে, ঠিক আছে? এরপর 0, 0, তারপর নেগেটিভ দিকতে চলবে -1, -2, -3, -4, -5 থেকে একদম ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। প্রথম প্রশ্নই ছিল দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে একটি পূর্ণ সংখ্যা হয়। কমেন্টে তোমরা জানাও যে দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ বা একটি পূর্ণ সংখ্যা হয় কিনা। চলো দেখো অঙ্কটা করে নিই। দেখো, সাপোজ মনে করো একটা পূর্ণ সংখ্যা রয়েছে 5,
আর একটা পূর্ণ সংখ্যা রয়েছে -3। 5 আর -3 যদি যোগ করো কত হবে? 2 হবে, তাই না? তো 5 আর -3 যোগ করলে 2 হচ্ছে। 2 কি একটা পূর্ণ সংখ্যা? হ্যাঁ, দেখো 2 পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। আবার 5 আর 3 এই দুটোকে যদি গুণ করি কত হবে? -15। 15 কি একটা পূর্ণ সংখ্যা? হ্যাঁ, কারণ এখানে -5 -6 -7 -8 -10 -15 একটা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। আচ্ছা, বিয়োগ বলেছে, সাপোজ মনে করো 7 থেকে তুমি 4 বিয়োগ করলে কত হবে? 3 হবে। 3 তো একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ অবশ্যই। তাহলে কি দেখলাম? যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা সঙ্গে যদি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ হয় তাহলে কি হবে? পূর্ণ সংখ্যাই পাওয়া যায়। 8 এর দাগের 1 এর কোশ্চেনটা আনসার কি হবে? আমাদের 2 হবে, সঠিক হবে। কিন্তু রয়ে যায় একটা এখানে, কি? যে ভাগের বেলায় কি? ভাগের বেলায় গল্পটা আলাদা, 2 নম্বর কোশ্চেনটা সেটাই বলেছে। তাহলে চলো একটু মুছে দিই এখানটা। তাহলে 8 এর দাগের 1 একটা কি হলো? আনসার 2 হলো। ওকে, চলো এরপর দেখো 8 এর দাগের বলছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই না, সর্বদা পাওয়া যায় না। দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, কেন সেটা দেখাচ্ছি। চলো দেখো, সাপোজ মনে করো তুমি 5 আর 1, 5 কে ভাগ করছে 1 দিয়ে, কত হবে? অবভিয়াসলি 5 হবে। 5 একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। চলো, এই ক্ষেত্রে কন্ডিশনটা ঠিক হলো। কি বললাম? 5 কে তুমি 1 দিয়ে ভাগ করছো, ভাগফল 5 হবে, যেটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলাম, পূর্ণ সংখ্যা পেলাম, এটা সত্যি কথা, ঠিক। কিন্তু সাপোজ মনে করো 2 কে তুমি 7 দিয়ে ভাগ করছো, পূর্ণ সংখ্যা পাবে? বলো না। এটা একটা কি হয়ে গেল? এটা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে 2 কি? একটা পূর্ণ সংখ্যা। 7 কি? এটাও একটা পূর্ণ সংখ্যা। 2ও পূর্ণ সংখ্যা, 7ও পূর্ণ সংখ্যা, কিন্তু ভাগ করে এখানে ভাগ করলাম, 5 কে 1 দিয়ে ভাগ করলাম, পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলাম, ভাগফল পেয়ে গেলাম পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করছি, ভাগফল পেয়ে যাচ্ছি মূলদ 2 এর 7, যেটা p/q আকারে প্রকাশ করা যায়, ওটাই মূলদ সংখ্যা, তাই না? তাহলে কোশ্চেনে যে বলা রয়েছে যে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে সর্বদা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, এই স্টেটমেন্টটা সব সময় ঠিক নয়, রং, ফলস। ওকে, কখনো পেতেও পারি আর কখনো নাও পেতে পারি। ওকে, সো আই হোপ তোমরা 8 এর দাগের 2 এর অঙ্কটা দুটো এক্সাম্পল দিয়ে দেখালাম, আশা করি বুঝতে পেরেছো। চলো এরপর 9 দাগের কোশ্চেনটা কি বলেছে সেটা একটু পড়ে নিই। কি বলেছে দেখো, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ ভাজক 0 নয় করলে কি সংখ্যা পাবো? দুটো মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো? চলো প্রথমে এটা মুছে দিই। প্রথমে দেখো মূলদ সংখ্যা 9 দাগে, মূলদ সংখ্যা সম্বন্ধে আমরা মোটামুটি একটু জেনেছি। কি মূলদ সংখ্যা? সেটা কি বলবো? যেটা p/q আকারে প্রকাশ করা যাবে, 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ হবে, আবৃত দশমিক
ভগ্নাংশ। তাহলে এই দুটো শর্ত যেখানে পালন হবে সেটাই হবে মূলদ সংখ্যা। এটা আমরা কম বেশি জানি। কোশ্চেনে কি বলছে, দুটি মূলদ সংখ্যার যোগ। সাপোজ মনে করো 1.7 এর সঙ্গে আমি 1.3 যদি যোগ করি কত পাবো? অবভিয়াসলি 3.0। তাহলে 3.0 মানে 3। হ্যাঁ 3টা কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ। কেন মূলদ সংখ্যা? কারণ এটা p বাই q আকারে প্রকাশ করা যায়। কারণ 3 কে আমি 3/1 বলতে পারি। হ্যাঁ বলতে পারি। তাহলে এটা কি মূলদ সংখ্যা। তাহলে যোগ করলে তো মূলদ সংখ্যা পাওয়া যায়। বেশ। বিয়োগ করলে 1.7 মাইনাস 1.3 যদি বিয়োগ করি কি হবে? 0.4। 0.4 মানে 4/10। 4/10 মানে 2/5। দেখো এটাও 2/5 মানে কি p বাই q আকারে প্রকাশ করা যায়। হ্যাঁ। তাহলে এটাও একটা কি মূলদ সংখ্যা পাওয়া যায়। তাহলে এই গেল আমাদের মূলদ সংখ্যার গল্প, এই যোগ বিয়োগ। এরপর কি বলেছে? গুণ। চলো গুণ করে দেখে নি। সাপোজ মনে করো 2 এর 3 এটার সাথে গুণ করব আমি 4 এর 7। 2 এর 3 4 এর 7 গুণ করলে কি হয়? 4 আর 2 এ গুণ করলে 8, 3 আর 7 এ গুণ করলে 21। তাহলে 8/21 এটা p বাই q আকারে প্রকাশ করা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। তাহলে এটা মূলদ সংখ্যা। বেশ। এবার ভাগের গল্পটা একটু করে নি। চলো সাপোজ মনে করো 2 এর 7 ভাজিত কত? 4 এর 7, তাই তো? চলো 4 এর 7 করলাম, ভাগ করছি। তাহলে করার জন্য কি করতে হবে? 2 এর 7 লিখলাম, এই ভাগ চিহ্নটা তো চেঞ্জ করতে হবে গুণ চিহ্নে। তাহলে 4 এর 7টা কি হয়ে যাবে? 7/4। একটু কাটাকাটি করলে এই সাথে কেটে যাবে। আর 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 1 এর 2। তাহলে দেখো দুটো মূলদ সংখ্যা এর ভাগ করলাম, সেখানে কি পেলাম? 1 এর 2 মানে p বাই q আকারে দেখানো যাচ্ছে, তার মানে সেটা মূলদ সংখ্যা। ওকে। তো এই গেল 9 এর দাগের কোশ্চেন। তাহলে আলটিমেট 9 এর দাগের উত্তরটা কি হলো? দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, ভাজক যদি শূন্য না হয় সেক্ষেত্রে আমরা মূলদ সংখ্যাই পাবো। ওকে। আশা করি এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকের বোঝা গেছে। এই ভিডিওতে আমরা কোশ্চেন দেখি 1 এর দাগের 1 এর সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করলাম। আই হোপ তোমরা নিজেরাও খাতায় পড়বে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্ট অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।